সিলেটে পাকিস্তানের বিপক্ষে লিটন যা করেছেন সেটা কজনই বা পারে। স্কোরবোর্ডে তাকালে দেখা যায় লিটন সেঞ্চুরি করেছেন, কিন্তু এর পেছনে যে এক ভিন্ন গল্প। ম্যাচে যখন একের পর এক উইকেট হারিয়ে লুটিয়ে পড়ছিল টাইগাররা, তখন টেলেন্ডারদের নিয়ে একাই খেলে গেছেন লিটন। প্রেসার হোয়াট প্রেসার। লিটনের ব্যাক অফ দ্য মাইন্ডে তখন শুধু রানটাকে যত দূরে নেওয়া যায়। ম্যাচে নিচের সারির ব্যাটারদের আগলে রাখার পাশাপাশি লিটন সুইপ করে দুই ফিল্ডারের মাঝ দিয়ে সাজিদ খানকে 4 মেরে নার্ভাস 90s পৌঁছেছেন। খুররাম শেহজাদকে হুক করে ছক্কাও মেরেছেন। লিটনের এমন ব্যাটিং মানসিকভাবে সজোরে ধাক্কা দিয়েছে পাকিস্তানকে। তাই অন্য ব্যাটাররা সিঙ্গেল নিয়ে লিটনকে যখন স্ট্রাইক দিচ্ছিল, এক পাহাড় সমান চাপ এসে পড়ছিল শান মাসুদদের ওপর। তবে এ কথাও সত্য, লিটন যখন 52 রানে তখন তার গ্লাভস ছুঁয়ে ক্যাচ উঠেছিল উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ানের কাছে, কিন্তু পাকিস্তান তখন রিভিউ নেয়নি। পাকিস্তানি পেসার খুররাম শেহজাদের বলে ঘটেছিল এই ঘটনা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এই পেসার বলেন, বাংলাদেশ 116 রানে 6 উইকেট হারিয়ে ফেলেছিল। লিটনের ভাগ্য ভালো ছিল, একটা নয় দুটি সুযোগ তৈরি হয়েছিল। যদি সেগুলো নেওয়া যেত, এরকম অনেক যদি কিন্তুই আছে। যদি তেমন হতো তাহলে হয়তো সবকিছুই আলাদা হতো, হয়তো তারা 200 আগেই অল আউট হয়ে যেত। প্রেস কনফারেন্সে লিটন যাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে প্রশ্ন করা হয়, পাকিস্তানের খুররাম শেহজাদ বলেছেন আপনি নাকি আজ ভাগ্যবান ছিলেন। কথাটা শুনে লিটন মুচকি হেসে বলেন, ভাগ্যবান? ঠিক আছে, কখনো ভাগ্যরও দরকার আছে। এরপরে অবশ্য নিজের ইনিংসটা নিয়ে লম্বা ব্যাখ্যা দিয়েছেন তিনি। শ্রীলঙ্কার সাথে যে ইনিংসটা ছিল ওটা টোটালি ডিফারেন্ট, কারণ মুশফিক ভাইয়ের সাথে পার্টনারশিপ ছিল। অ্যাজ এ ব্যাটসম্যান যখন আপনি পার্টনার একটা ব্যাটসম্যান থাকবে, তো মাইন্ডসেট আপটা ক্লিয়ার থাকে। রাহুল পেন্ডিতেও সেম ছিল, যে মিরাজ একটা ব্যাটসম্যান, অনেকক্ষণ ইনিংস অলমোস্ট আমার 80 রানের মতন ছিল, তো 20 রান আমাকে কষ্ট করতে হয়েছে। মানে আজকেরটা টোটালি ডিফারেন্ট। আমি মনে হয় যখন 2 বা 3 রানে তখনই তাইজুল ভাই স্ট্রাইকে আসে। সেঞ্চুরি এটা মানুষ বলে করে করতে পারে না, আর আমি এটা নিয়ে খুব একটা চিন্তিতও না যে সেঞ্চুরি করা লাগবে। আমার টার্গেট ছিল যে রানটা কীভাবে বোর্ডে আসে, কারণ যে সময়টা তাইজুল ভাই আসছে আমাদের বোর্ডে রান মাত্র 110 কি সামথিং এরকম, হ্যাঁ 16। তো আমার টার্গেট ছিল যে কীভাবে টিমটা একটা 200 রান পর্যন্ত নিয়ে যাওয়া যায়। অবভিয়াসলি টার্গেটটা আমাকেই ফিল আপ করতে হবে, আমার টেল তো রান করবে না, রান আমাকেই করতে হবে। মাঠে কি পরিকল্পনা নিয়ে খেলছিলেন লিটন? কিভাবে ইনিংসটাকে এত বড় করলেন তিনি? তো ওই সময়টা খেলতেছিলাম, আমার কাছে মনে হচ্ছিলো যে আমার 4টা করে বল খেলতে হবে, 1-2টা বল আমার ট্যালেন্টারকে দিতে হবে। জাস্ট মাথায় ওই জিনিসটাই ছিল যে যত বল আমি খেলবো। আর এগেন আমি বুঝতেছিলাম যে সামনের বলটা আমার জন্য রান করাটা কষ্টকর, তো আমিও চাচ্ছিলাম তারা ব্যাক অফ দ্য লাইনটা বল করুক, যেটা আমি স্কোরিং অপরচুনিটি করতে পারি, এবং ওরা করেছে। আপনি যদি দেখেন পেস বোলিংয়ের মোস্ট অফ দ্য রানই আমার ব্যাক অফ লেন্থের বলে এসেছে, তো তারাও সাকসেস, আমিও সাকসেস। আসা যাওয়ার মিছিলের মাঝেও কি তাহলে আক্রমণাত্মক ক্রিকেট বেছে নিয়েছিলেন লিটন? ব্যাট হাতে তো সেই ঝলকই চোখে পড়েছে। ড্রেসিং রুমে মেসেজ পাঠিয়ে লিটন জানতে চেয়েছিলেন আক্রমণাত্মক ক্রিকেট খেলে রান করবেন কিনা। ড্রেসিং রুম থেকে সাড়া পেয়ে ম্যাচের গল্পটাই বদলে দিয়েছেন তিনি। আমি একটা ইনফরমেশন পাঠিয়েছিলাম যে আমরা কি অ্যাটাকিংয়ে যাবো কি না, জাস্ট তো উপর থেকে বলেছে রানের জন্য, খেলার জন্য, তো আমি চেষ্টা করেছি রান করার। 2024 সালে পাকিস্তানের মাটিতে একইভাবে লিটনের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়িয়েছিল টাইগাররা। মিরাজের সঙ্গে জুটি করে হারিয়েছিল পাকিস্তানকে। এবারও সেই লিটনই বদলে দিল সিলেটের গল্প। 126 রানের ইনিংস খেলে যখন মাঠ ছাড়ছিলেন এই ব্যাটসম্যান, তখন পাকিস্তানের ধারাভাষ্যকার রমিজ রাজা ইনিংসটিকে আখ্যা দিয়েছিলেন একটি মাত্র শব্দে, সেটা মাস্টার ক্লাস। রাফিউল ইসলাম রাতুল, বিডি স্পোর্টস টাইম।